আজকে আপনাদের একটা চমকপ্রদ খবর দেবো। খবরটা কয়েকদিন আগে থেকেই আমার কানে এসেছিল, কিন্তু কনফার্ম হতে পারছিলাম না। কাল রাতে আমি কনফার্ম হয়েছি যে বাংলাদেশে অভ্যন্তরে বসবাসকারী কিছু উগ্রপন্থী বাংলাদেশি, কিছু পাকিস্তানি, এদের একটা হিট লিস্ট তৈরি হয়েছে। টোটাল 173 জনের 173 হিট লিস্ট তৈরি হয়েছে। যেমন পাকিস্তানের ক্ষেত্রে হয়েছিল তেমন এক্ষেত্রেও হয়েছে। এখন হিট লিস্টের মধ্যে যারা আছেন তাদের মধ্যে সিআইএ আছে কিনা আমি এখনো পর্যন্ত বলতে পারবো না। কিন্তু আগের বারে যখন ওয়েস্টিন হোটেলে সিআইএ এর একজন মারা পড়লেন, তারপর চট্টগ্রাম ওখানে মারা পড়লেন, তাদের কিন্তু ময়না তদন্ত হয়নি। তাদের ঝটপট আমেরিকা এসে তুলে নিয়ে চলে গিয়েছে। কারণ ময়না তদন্ত হলে নানান রকম কোশ্চেন উঠবে। এই বুলেট কোথাকার বুলেট, তাহলে কে ব্যবহার করলো, যা জানবে ওরা জানবে, ওরা বাইরে প্রকাশ করবে না। এখন এই যে হিট লিস্ট তৈরি হচ্ছে, এটা কেন? শেখ হাসিনা ফেরার আগে সমস্ত পথ পরিষ্কার করা হচ্ছে। কারণ তিনি বলেছেন আমি ফিরবই, এবং উনি ফিরবেন যখন বলেছেন উনি ফিরবেনই। এখন তার আগে এসব জঞ্জাল পরিষ্কার করার জন্য কিছু পাকিস্তানি আছে, কিছু বাংলাদেশি আছে, সিআইএ থাকলেও থাকতে পারে, আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। একা কি র করছে? একা র করছে না, এর সঙ্গে আছে মোসাদের চর। কারণ মোসাদ বলেছে এর মধ্যে হামাস রয়েছে। হামাসের বেশ কয়েকটা চর বাংলাদেশের মধ্যে ঢুকে আছে। আর হামাসের একমাত্র শত্রু হচ্ছে হামাস, হিজবুল্লাহ, এদের একমাত্র শত্রু হচ্ছে ইসরায়েল। কারণ ইসরায়েলে কোথাও কোথাও বোমা টোমা মেরে এরা হয়তো বাংলাদেশে আশ্রয় নিয়েছে, পাকিস্তান হয়ে বাংলাদেশে ঢুকেছে। এখন ইসরায়েলের তো আপনার তো পাকিস্তানে তো এখন যাওয়া আসা বন্ধ, পাসপোর্টে নেই, কিন্তু তারা মানে ওই চোরাই পাসপোর্ট দিয়ে, আর পাকিস্তানকে বলাই আছে, পাকিস্তান তাদেরকে ঢুকতে দিয়েছে। সেখান থেকে তারা এখানে জাহাজে করে যখন মাল আসে সেই সময়তে তারা চলে এসছে। এখানেও কিন্তু মানে পাকিস্তানের সাহায্য নিচ্ছে। পাকিস্তান হচ্ছে পয়সা দিচ্ছে, পয়সা দিলে পরে পাকিস্তান সবার। এই যে আমাদের এরা কি কিন্তু খুব একটা নেতা নয়। যাদেরকে মারা হবে মানে হিট লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু খুব একটা বড় নেতা নয়। এরা হচ্ছে নেতার নিচের স্তর। যেমন হাফিজ সঈদকে ভারত মারেনি, হাফিজ সঈদের ডাউন লাইন যারা আছে তাদেরকে মেরে দিয়েছে। ডাউন লাইন যদি মেরে দেওয়া যায় তাহলে পরে হাফিজ সঈদ বা নেতা যে সে কিন্তু মানে অথর্ব হয়ে যাবে। আমেরিকা যে ভুলটা করেছিল, আমেরিকা একেবারে সোজা গিয়ে বোমা মেরে সে একে মেরে দিল, খামেনিকে সে পরিবার শুদ্ধ মেরে দিল। তাতে কি হলো? দেশের বিপরীত একটা সহানুভূতির হাওয়া তৈরি হলো। ভারত সেটা করেনি। ভারতকে গোড়া থেকে কাটে, গোড়া থেকে কাটতে কাটতে মাথাটাকে একলা করে ছেড়ে দেয় এবং কড়া নজর রাখে যাতে সে দ্বিতীয়বার আর না কোন রকম করতে পারে। আপনারা খুব শিগগির হয়তো দেখবেন যে দুই একটা এরকম বান্দারবন অঞ্চলে দুই একটা পাকিস্তানি মারা পড়েছে, বাংলাদেশি মারা পড়েছে। পরে পরিচয় যদি প্রকাশ হয় আমরা তো জানবো। পরিচয় যদি আপনাদের দেশের মিডিয়া যদি প্রকাশ করে
তাহলে বুঝতে পারবেন যে ভারত কাকে কাকে মেরেছে এবং তাদের কি রোল ছিল। এই যে গোষ্ঠীটা আছে, এই গোষ্ঠীটাই হচ্ছে সব কিছুর মাথা। মানুষকে তাতানো, তাদেরকে পয়সা দেওয়া, তাদেরকে বিভিন্ন প্ল্যান করে দেওয়া, কি করে কি হবে না হবে, এরা সমস্ত কিছু করে। আর এর পেছনে টাকা জোগায়, পাকিস্তানের তো টাকা নেই, টাকা জোগায় হচ্ছে কিছুটা তুর্কি আর কিছুটা সিআইএ। এখন এই যে হামাস নিধনের জন্য ভারতবর্ষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আমাদের ইসরায়েল। ইসরায়েল এবং রয়ের সঙ্গে গত মাসে, আমি সঠিক তারিখ বলতে পারবো না, একটা মিটিং হয়েছে। সে মিটিংটাও আপনার দোহায় হয়েছে। যত কিছু হয় সব কিন্তু দোহাতেই হয়, দোহাতেই মিটিং হয়েছে। মিটিং হওয়ার পর চেঁচার মতো ঢুকে পড়েছে এবং তারা হয়তো খুব শিগগির কাজকর্ম শুরু করে দিতে পারে। কারণ আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি আপনাদের এই সব খবরগুলো দিচ্ছি কি করে। দিচ্ছি হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্সের বিভিন্ন সূত্র ধরে। আমি বলছিলাম না, বেশ কিছুদিন আগে আমি খবর পেয়েছি, কিন্তু খবর কতটা সত্যি কতটা মিথ্যে এগুলো ক্রস চেক করতে হয়। ক্রস চেক করতে গিয়ে বিভিন্ন লোককে ধরতে হয়, কেউ বলে কেউ বলে না, কেউ 4 লাইন বলে, কেউ বাকিটুকু বলে না। আমরা 40 জনকে যদি আপনি ধরেন 4 লাইন করে, আপনার পুরো গল্পটা কিন্তু যেটা দাঁড়াচ্ছে জিনিসটা সেটা কিন্তু বেরিয়ে যায়। তো আমি পুরোটা জানি না, আমি কখনোই দাবি করব না আমি পুরোটাই জানি, কিন্তু খুব শিগগির এই অপারেশনটা শুরু হবে। আপনারা চোখের সামনে দেখতে পাবেন এক এক করে এই সমস্ত মৃত্যু ঘটছে নানান কারণে। কেউ পড়ে গিয়ে মারা যাবে, কেউ ব্রেন স্ট্রোকে মারা যাবে, কেউ গুলি খেয়ে মরবে, কেউ বিষ প্রয়োগ হবে, নানান ভাবে নানান রকম রয়েছে। আর মোসাদ আর যখন মারে তখন তার আতা পাতা পাওয়া যায় না। যেমন যতগুলো সিআইএ মারা গেছে, পাকিস্তানি মারা গেছে, কে মেরেছে আজ পর্যন্ত কিন্তু কারোর উপরে দোষ চাপাতে পারেনি, এক্ষেত্রেও দোষ চাপাতে পারবে না। মোদ্দা কথা হলো শেখ হাসিনা ফেরার আগে সাফাই অভিযান শুরু হয়েছে। আর একটা কথা, আসিফ নজরুল নাকি বলেছেন যে উনি এত ডিসেম্বর কেন, এখনই চলে আসুন। আমার প্রশ্ন হচ্ছে, আসিফ নজরুল উনি ফিরে এলে উনি থাকবেন তো? আর না হলে পরে উনি ঝটপট ডান্দিক বান্দিক না দেখে উনি কোয়ার্টার চেঞ্জ করবেন। এর আগে যেমন কোয়ার্টার চেঞ্জ করে, আগে যখন হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে যখন উনি একদম মুক্তিযুদ্ধের সপক্ষে উনি গলায় ফাটিয়ে চেঁচাতেন, সে ভিডিও কিন্তু সমাজ মাধ্যমে ছড়িয়ে আছে। তারপরে হঠাৎ তিনি বুঝলেন যে এইবারেতে একটা আমার সময় এসছে, আমি লাইমলাইটে আসতে পারবো। উনি একটা বিক্ষোভের মধ্যে দিয়ে ওনার একটা জন্ম হলো, নতুন জন্ম। এখন আবার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ডিসেম্বরে কেন, এখনই চলে আসুন। এখনই উনি যাবেন না, উনি ঠিক সময় হলে যাবেন। আমার প্রশ্ন হচ্ছে, তখন আপনি দেশে থাকবেন তো? নাকি ফ্লোরিডা যেখানে বাড়ি কিনেছেন সেইখানে আপনি পালাবেন? আপনার ওপর আমাদের নজর আছে, তাই বলে আপনি ভাববেন না আপনি হিট লিস্টে আছেন। আপনি তেলা পোকা, আপনার মতো লোককে মারে না, আপনি হচ্ছেন তেলা পোকা। যেই শেখ হাসিনা ফিরবেন, আপনি সঙ্গে সঙ্গে একদম কোট প্যান্ট বদলে একেবারে শেখ হাসিনার দলে আপনি হয়ে মহাগান গাইতে লাগবেন। এটা আমরা জানি, এটা রও জানে খুব ভালো করে, মোসাদও জানে। তেলা পোকাদের ভারত করবে না, ভারত করবে যারা হচ্ছে মাথা এবং লেজ। এই লেজের মধ্যে কে আছে সেটা তো আমি জানি না, তবে খুব শিগগির এই লেজ থেকে মাথা কাটা পড়বে, এটা নিশ্চিত।
কবে থেকে এই অপারেশনটা শুরু হয় আমি তার জন্য বসে আছি। আজ এই খবরটা অনেক দিন ধরে আমি মানে ক্রস চেক করার পর তারপরে তো এই খবরটা করছি। আমি যদি খবরটা ভুল করে থাকি তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে ছপ করে ধরবে, কিন্তু আমি সত্যি কথা বলছি, তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে ধরতে পারবে না। সুতরাং সবাই এখন অপেক্ষা করুন আর দেখতে থাকুন আগামী দিনের নাটক। যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ঘনীভূত হয়ে আসছে, তা না হলে কালকে বিকেলে তিনি হঠাৎ হাসি মারা বিমানবন্দরে, মানে আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা বলছি, তিনি বর্ডার পরিদর্শনে আসতেন না। হাসিমারা বিমানবন্দরে নেবে তিনি সোজা চলে যান বর্ডারে। বর্ডার সিচুয়েশন দেখেন, মানে চিকেন নেক অঞ্চলটা আজকে সকালবেলা C-130 ওতে চেপে তিনি পুরো সীমান্তটা উনি দেখবেন। এখন এই পরিস্থিতিতে হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী একদিনের জন্য বা এখনো পর্যন্ত একদিনের জন্য ঠিক হয়ে আছে, এটা বাড়বে কিনা জানা যায়নি। এলেন কেন, তার প্রেক্ষাপটটা একটুখানি পেছনে লুকিয়ে আছে। সেটা হচ্ছে পাকিস্তানের বর্তমান যে অবস্থা, পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হওয়ার অবস্থা। বালুচরা 85% অঞ্চল দখল করে নিয়েছে। তারা নিজেদের মতো স্বাধীনতা ঘোষণা করেছে, তাদের কারেন্সি চালু করেছে, তারা নতুন পতাকা তৈরি করেছে এবং ভারতের সাহায্য চাইছে। পাকিস্তানের অভিযোগ হলো ভারত বালুচিস্তানকে সাহায্য করছে, এটা পাকিস্তানের অভিযোগ। পিওকেতে একটা দারুণ খারাপ অবস্থা, আপনারা সবাই জানেন। পিওকে ভারতের সঙ্গে মানে জোড়বার জন্য উঠে পড়ে লেগেছে, সেখানে একটা অশান্তি চলছে, সেখানে গুলি চালিয়ে 40 জনকে মেরে দিয়েছে, তা নিয়ে আরো বিক্ষোভ, এবার গুলাগুলি চলছে। এই পরিস্থিতিতে দু জায়গায় যখন এই অবস্থা, তখন গিলগিট বালতিস্তান এবং সিন্ধ, এরা দুটো অংশ তারাও বিদ্রোহ আরম্ভ করে দিয়েছে। ওদিকে আফগানিস্তানের সঙ্গে তো লড়াই চলছেই। পাকিস্তান মনে করছে এই পুরো খেলাটার পেছনে রয়েছে ভারত, কিন্তু সিঁদুরে এত মার খেয়েছে যে এখন তাদের পক্ষে আর্টিলারি ফায়ারিং করা খুব মুশকিল হয়ে গেছে, কারণ ব্যারেল গুলো সমস্ত ফেটে গিয়েছে। এত আর্টিলারি ফায়ারিং করেছিল, ব্যারেল গুলো ফেটে গিয়েছে, ফলে আর্টিলারি ফায়ারিং করার মতো অবস্থায় তাদের নেই। এই মুহূর্তে তারা যেটা করছে সেটা হচ্ছে ভারতবর্ষকে অস্থির করার জন্য ওই পূর্ব বাংলাকে ব্যবহার করবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খবর আছে তারা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে এবং খুব শীঘ্রই একটা মিস অ্যাডভেঞ্চার যাকে বলে করার চেষ্টা করবে পাকিস্তান, এই সমস্ত জিহাদিদের যাদের ট্রেনিং দিয়েছে তাদেরকে দিয়ে, এবং অ্যাক্টিভলি পাকিস্তান সেনাবাহিনী, যার জন্য DGISPR এসে পুরো পরিদর্শন করে গেছিলেন। এবং ওদের যিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার, তিনিও বাংলাদেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলেছেন। এখন বাংলাদেশকে তার ডিপ্লোম্যাটিক চ্যানেলে সাবধান করে দেওয়া হয়েছে। গত 3 দিন আগে একদম ডসিয়ার পাঠিয়ে সাবধান করে দেওয়া হয়েছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে মানে সিঁদুর এখনো কিন্তু চলমান, সিঁদুর বন্ধ হয়নি। সেক্ষেত্রে যদি ভারতবর্ষের ওপরে কোনো আক্রমণের যদি প্রচেষ্টা হয় বা কোনো পরিকল্পনা হয়, তাহলে ভারত আগে থেকে অ্যাগ্রেসিভ অ্যাকশন নেবে। সেই অ্যাগ্রেসিভ অ্যাকশনের কতটা
এগিয়েছে সেটাই এখন পরীক্ষা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বিকেলে এবং আজকে সকালে উনি পরিদর্শন করবেন। আপনাদের বলে রেখে দিই, একটা না দুটো আপনার ওই ব্রহ্মোসের মানে ইউনিট তারা কিন্তু শিলিগুড়িতে পৌঁছে গিয়েছে। শিলিগুড়িতে একটা শর্ট ল্যান্ডিং প্রসেস হয়েছে বা তৈরি করা হয়েছে, যেখানে C-130 নামতে পারে, কারণ খাদ্য, রসদ, গোলা বারুদ এগুলো তো প্রয়োজন আছে, তাই ওখানে শর্ট ল্যান্ডিং একটা তৈরি করা হয়েছে। আজকে C-130 সেখানেই নামবে, সেখান থেকেই অমিত শাহ তিনি পুরো বর্ডার পরিদর্শন করবেন। কাল রাত্রিবেলা যেটা হয়েছে, রাত্রি 2টোর সময় এক স্কোয়াড্রন আপনার রাফেল তারা পুরো এরিয়া চক্কর মেরেছে, মানে সীমান্ত এরিয়া ভারতের অংশে চক্কর মেরেছে। চক্কর মেরে তারা মানে প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে তারা দেখিয়ে দিয়েছে তাদের ঘুরে আসতে মোটামুটি 3 থেকে 4 মিনিট লেগেছে। এই 3 থেকে 4 মিনিটের মধ্যে, মানে এর তো স্পিড মারাত্মক, তাই 3 থেকে 4 মিনিটের মধ্যে এরা পুরোটা চক্কর মেরে দিয়েছে। এখন আজকে তিনি সেনাবাহিনী এবং BSF এর সঙ্গে কথাবার্তা বলবেন। এর মধ্যে কিষেনগঞ্জ থেকে লোককে ডাকা হয়েছে বিহারের। আমরা ওদিকে মানে যে সমস্ত অঞ্চলগুলো আছে সেখানকার BSF কর্তাদের ডেকে পাঠানো হয়েছে। ডেকে পাঠিয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন সে তো আমি জানি না। এখন এশিয়া পরিস্থিতি কিন্তু ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, কারণ আমেরিকা তলায় তলায় বন্ধুত্বের কথা, উপরে উপরে বন্ধুত্বের কথা বললেও তলায় তলায় কিন্তু ভারতের বিরুদ্ধেই কাজ করে যাচ্ছে। ভারত রাশিয়া থেকে তেল আনলে পরে তার উপরে 100% অতিরিক্ত, এবং তিনি কংগ্রেসের ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন দরকার হলে চীন, ভারত সহ যত এশিয়ান কান্ট্রিগুলো আছে তাদের উপরে 500% ট্যারিফ লাগাবে। এই অবস্থায় ভারত তো বসে নেই, ভারত তার বিকল্প খোঁজ করছে, এটা বহুদিন আগে থেকেই। তাই এখন হাইড্রোজেন চালিত ট্রেন চালানো হচ্ছে। গতকালকেই তার উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী হরিয়ানার একটি অঞ্চলে, জিন্দে খুব সম্ভবত তিনি এই করেছেন, ফ্ল্যাগ অফ করেছেন। এর স্পিড হচ্ছে 120 কিলোমিটার আপাতত। এটি মানে প্রথম হাইড্রোজেন চালিত ইঞ্জিন। এরপর আরো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে, তখন স্পিড আরো বাড়বে। কারণ তেলের ব্যবহার, এনার্জি ব্যবহার যতটা কমিয়ে আনা যায় তার উপরে ভারত একেবারে নির্ভরশীল হয়ে পড়েছে। কারণ এই যুদ্ধ যদি শুরু হয়, আমি বলেছি যুদ্ধ শুরু হলে কে কোন পক্ষে দাঁড়াবে বলা মুশকিল, এবং সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আর ভারত, চীন, রাশিয়া যদি একত্র হয় তাহলে পরে এটি ওটা কিন্তু আমেরিকার পক্ষে খুব মুশকিল হয়ে দাঁড়াবে, এবং সেটাই বাস্তবে সেটাই হবে। কারণ বাংলাদেশের মাটিতে বঙ্গোপসাগরের জলে আমেরিকানদের কোনো ঠাঁই নেই, এটা কিন্তু 3টি দেশ পরিষ্কার করে দিয়েছে। সেক্ষেত্রে আমি বলেছিলাম বাংলাদেশকে ব্যবহার করা হবে এবং ভারতকে অস্থির করার জন্য, এবং তার জন্য আমি গতকালকে যে রিপোর্টটা করেছিলাম যে খুব শীঘ্রই হয়তো সার্জিক্যাল স্ট্রাইক হবে। এই সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার ঠিক আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সফর জিনিসটাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলল। আমার মনে হয় না আর খুব একটা দূরের সময় রয়েছে। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, কালকেও বলেছি, আজকেও বলে দিলাম, এই খবর আমার খবর নয়, এই খবর হচ্ছে অল ইন্ডিয়া রেডিওর খবর।
আমি তার ফার্স্ট পেজের এটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো আমেরিকা যেখান থেকে মানে ভারত যেখান থেকে তেল নেয়, ইরানের চাবাহার বন্দর পুরো উড়িয়ে দিয়েছে কালকে। এই দেখুন কালকে ছবি, কালকে উড়িয়ে দিয়েছে। রাশিয়া থেকে তেল আনতে দেবে না, অথচ নিজেরা রাশিয়া থেকে তেল কিনবে। মানে কাণ্ড দেখুন। আমি দিলে ঠিক আছে, তোমায় আমি নিতে দেবো না। তাদের এই দাদাগিরি ভারত, চীন, রাশিয়া মেনে নেবে না। কারণ রাশিয়ার এতে ক্ষতি, চীনের তো মানে জ্বালানি অত্যন্ত সংকট দেখা দিয়েছে, এবং ভারত বিকল্প ব্যবস্থার দিকে ভারত অলরেডি ছুটছে। এখন একা ইউএই কত আমাদের তেল দেবে? আমাদের ভারতবর্ষ বিরাট মানে চাহিদা, তার 140 কোটি লোক, তার এত যানবাহন, তাদের চাহিদা বিরাট। তো সেক্ষেত্রে যদি একটা এরকম যুদ্ধ পরিস্থিতি হয়, তাহলে পরে কে কোন পক্ষে দাঁড়াবে এখনই বলা মুশকিল। এগুলো কিন্তু যুদ্ধের পরবর্তী মানে পর্বে ধীরে ধীরে প্রকাশ পায় কে কোন পক্ষে গেল। এখন এই যে পরিস্থিতির সৃষ্টি হলো, তাতে কিন্তু উত্তাপ আরো বাড়লো। যে কোনো দিন, আমি যে কোনো মুহূর্তে বলেছি হবে সার্জিক্যাল স্ট্রাইক, এবং সেটা আজকে আমি নিশ্চিত হলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এই আগমন নিয়ে। এখন তিনি আজকের দিনটাও হয়তো থাকতে পারেন, থেকে আরো কথাবার্তা বলবেন। তারপর তিনি ইস্টার্ন কমান্ডে যাবেন কলকাতায়, ইস্টার্ন কমান্ডে এসে তিনি কথাবার্তা বলবেন, বলে তারপরে উনি দিল্লি ফিরবেন। এবং উনি বলে গেছেন যেদিনকে হবে এই ঘটনা, তিনি পশ্চিমবঙ্গে উপস্থিত থাকবেন, হয়তো তিনি শিলিগুড়িতেই থাকবেন, এটা মনে করা হচ্ছে। তিনি নিজে দাঁড়িয়ে থেকে যুদ্ধ পরিচালনা করবেন, নিজে দাঁড়িয়ে থেকে। এখন দেখা যাক, সামনের দিনের জন্য অপেক্ষা করুন। আমি বলেছি অনেক নাটকীয় ঘটনা ঘটবে, অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।